হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? সালাম। হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের আমাদের আইএসএলএম কার্ভ, তো আমরা সেই চ্যাপ্টার জেনারেল ইকুইলিব্রিয়াম শেষ করেছি। আমাদের আজকে আর কি আমাদের এখানে পড়াবো শুধু ইনফ্লেশনটা আর কি। এখানে লিখেছিলাম জেনারেল ইকুইলিব্রিয়াম এন্ড ইনফ্লেশন, লেকচার 19। এখানে কারেকশন করলাম। তাহলে আমাদের এখানে চ্যাপ্টার 6 ইনফ্লেশনের উপর পরবর্তী অধ্যায় চ্যাপ্টার 6, এবং এখন যেগুলো পড়ানো হবে সবই তোমার অ্যাকর্ডিং টু সাজেশন। তোমরা এই কন্টেন্টসটা খুব ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন বলতে তো আমরা জানি যে ইনফ্লেশন কি, দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে, এবং সেক্ষেত্রে অর্থের যোগান বৃদ্ধি পাওয়া, এটাও মুদ্রাস্ফীতির আরেকটা বৈশিষ্ট্য। তাহলে মুদ্রাস্ফীতি সম্পর্কে আমাদের পূর্ব ধারণা ফার্স্ট ইয়ার অনার্স ইত্যাদিতে সবসময় আছে। এখন আমরা যেটা দেখছি যে এখানে আমরা জাস্ট যেগুলো তোমাদের মাস্টার্সে আসছে সেই রকম বিষয়গুলো আমরা এখানে 5 বছরে যেগুলো আসছে সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে নিয়ে এসেছি। এক্সপ্লেন ডিমান্ড পুল ইনফ্লেশন এন্ড কস্ট পুশ ইনফ্লেশন, অর্থাৎ কি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর একটা হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যাখ্যা, এক্সপ্লেন ইনফ্লেশনারি গ্যাপ গ্রাফিক্যালি, মানে চিত্রের সাহায্যে তোমার ইনফ্লেশনের গ্যাপটা কি, হোয়াট ইজ ইনফ্লেশনারি গ্যাপ, এন্ড এটা চিত্রের সাহায্যে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর 3 নাম্বার পয়েন্ট একটু খেয়াল করো, এক্সামিন ইফেক্টিভ, প্রশ্নে যেভাবে আসে আমরা সেভাবে লিখেছি। এক্সামিন মানে তোমাকে পরীক্ষা করতে বলছে ইফেক্টিভনেস অফ ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি মানে রাজস্ব অর্থনীতির কার্যকারিতাকে তুমি পরীক্ষা করবা। ডিক্রিজ ইনফ্লেশনারি গ্যাপ, অর্থাৎ ইনফ্লেশনারি গ্যাপের ক্ষেত্রে যখন কমে যায় তখন সেই ফিসকাল পলিসি কতটা কার্যকরী। শো উইথ ডায়াগ্রাম, আবার পরে আরেকটা দেখো এই ধরনের প্রশ্ন আসছে যে শো দেখাও উইথ ডায়াগ্রাম সহ হাউ ইনক্রিজেস ইন ইনকাম ট্যাক্স, মানে এখানে ফিসকাল পলিসিরই একটা অংশ ইনকাম ট্যাক্স, ট্যাক্সের আয়কর বৃদ্ধির ফলে কিভাবে ইনফ্লেশনের গ্যাপটা তুমি রিমুভ করতে পারবে এটা। তারপরে বইয়ে তোমাদের বইয়ে যেভাবে আছে রিমুভিং ইনফ্লেশনারি গ্যাপ, অর্থাৎ মুদ্রাস্ফীতির ব্যবধানকে তুমি দূর করবা কিভাবে এটা। তাহলে তারপরে 4 নম্বরে আমরা চলে যাচ্ছি, হোয়াট আর দ্য থিওরিটিক্যাল বেসিস অফ ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ সম্পর্কে কম বেশি একটু ধারণা আছে তোমাদের। ফিলিপস কার্ভ বা থেকে ডান দিকে নিম্নগামী, এটা থিওরিটিক্যাল বেসিস মানে তাত্ত্বিক ভিত্তি। বাংলায় আসছে বেশ কয়েকবার এটা এসেছে, তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করতে বলছে কি। তারপরে ফিলিপস কার্ভটা কি আমরা একটু ব্যাখ্যা করবো চিত্রের সাহায্যে। তারপর দেখো ডিফারেন্স বিটুইন শর্ট রান এন্ড লং রান ফিলিপস কার্ভ। 6 নাম্বার আর একটু দেখো অন্যরকম, কমেন্টস অন দ্য শেপ অফ লং রান ফিলিপস কার্ভ এন্ড এক্সপ্লেইন ইটস সিগনিফিক্যান্স। বলছে তোমাকে ফিলিপস কার্ভের দীর্ঘকালীন ফিলিপস কার্ভের আকৃতির উপর তোমাকে কমেন্ট করতে বলছে, নির্দেশন বলতে বলছে এবং ব্যাখ্যা করতে বলেছে তাৎপর্য। বা তারপরে এটা অন্যভাবে যেটা তোমাদের বইয়েও আছে, এটা ফিলিপস কার্ভ হ্যাজ নো সিগনিফিক্যান্স ইন দ্য লং রান এক্সপ্লেইন, মানে ফিলিপস কার্ভ দীর্ঘকালে কোনো তাৎপর্য নাই। আর অন্যভাবে আরেকটা আছে, এটা একটা ইলিউশন তোমাদের বইয়ে যেটা ফিলিপস কার্ভ ইজ এ ইলিউশন। এরপরে আমরা চলে যাচ্ছি কন্ট্রোল অফ ইনফ্লেশন। এগুলো খুব সোজা, মুদ্রাস্ফীতি দূর করা, কিন্তু এখানে প্রশ্ন নানাভাবে আসতে পারে। মুদ্রাস্ফীতি বা এটা আমরা দুটো দিয়েছি, কিন্তু এটার প্রশ্ন সোজা দিয়েছি কন্ট্রোল অফ ইনফ্লেশন, কিন্তু এটার সাথে ইভ্যালুয়েশন অফ স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু কন্ট্রোল ইনফ্লেশন ইন বাংলাদেশে সরকার মুদ্রাস্ফীতি দূর করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছে এটা মূল্যায়ন করতে বলা হচ্ছে। আমরা এই কন্ট্রোল অফ ইনফ্লেশনটা পড়লে এটার মূল্যায়নটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে করতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন। এটা প্রথমে আমরা চিত্রের সাহায্যে একটু দেখাবো, তারপর পার্থক্য, সরাসরি পার্থক্যটাই ইম্পর্টেন্ট। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, খরচ বৃদ্ধিজনিত যে মুদ্রাস্ফীতি, এটা আমরা যখন পার্থক্য দেখাবো সেটা কি,
ডিমান্ড পুল ইনফ্লেশনটা কাকে বলে, যে চাহিদার বৃদ্ধি পাওয়ার কারণে যখন মুদ্রাস্ফীতিটা বেড়ে যায়, মানে চাহিদা বৃদ্ধি পেলে মানুষের চাহিদা বেড়ে যায় এবং সেই কারণে দাম স্তর বেড়ে যায়। আর কস্ট পুশ হলো যে ব্যয়, সরকারের ব্যয় বৃদ্ধির কারণে, উৎপাদনের ব্যয় বৃদ্ধির কারণে, তোমার যদি কোনো কারণে ওটার বিনিয়োগে অর্থের যোগান বাড়ে, ব্যয় বাড়তে থাকে, লোন নিতে থাকে, তাহলে কি অর্থের যোগানের কারণেও তাহলে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন সেটাকে আমরা কস্ট পুশ ইনফ্লেশন বলতে পারি। সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দাম স্তর বেড়ে যে মুদ্রাস্ফীতি হয় তাকে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, আর সামগ্রিক যোগান মানে যোগানের হ্রাসের কারণে দাম স্তর বেড়ে যে মুদ্রাস্ফীতি হয়, এখানে যদিও খুব সহজ করে দিয়েছে, সামগ্রিক যোগান হ্রাসের কারণে দাম স্তর বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। যোগান বলতে যে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, ধরো যোগান কমে গেছে যার ফলে উৎপাদিত উপকরণের ব্যয় বেড়েছে, আর উপকরণের ব্যয় কি কারণে বাড়ে, দাম স্তর বেড়ে যাওয়ার কারণে, আর এই কারণেও বাজারে দ্রব্যের যোগানও কমে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে মুদ্রাস্ফীতি 1 নম্বর পার্থক্য হলো এটা, পার্থক্যগুলো কোথায় গেল, আচ্ছা পার্থক্যটা তোমরা বই থেকে, এখানে পার্থক্যটা ভুল হয়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ দেখো তুমি যে মুদ্রাস্ফীতির ব্যবধানের চিত্রটা এখানে চলে আসছে। আচ্ছা তাহলে আমরা এখানে দেখবো যে ডিমান্ড চাহিদা বৃদ্ধির কারণে আর কস্ট পুশ ইনফ্লেশন ইন ডিটেলস, এটা আমরা তো ডিটেলসে দিচ্ছি না, তোমরা চলে যাই আমরা চাহিদা মুদ্রাস্ফীতির ব্যবধান, চিত্রটা এখানে আসলো, হ্যাঁ ইনফ্লেশনের গ্যাপ গ্রাফিক্যালি আমরা প্রথমতে কিভাবে ব্যাখ্যা করব দেখো দ্বিতীয় পয়েন্টে। আচ্ছা ইনফ্লেশনারি গ্যাপ কাকে বলে দেখো, কেইন্স তার হাউ টু পে ফর দ্য ওয়ার্ড বইতে সর্বপ্রথম মুদ্রাস্ফীতির ব্যবধান ধারণাটা ব্যাখ্যা করে। এখানে বলেছে চলতি দামে পণ্য নিয়োগ স্তরে মোট উৎপাদনের চেয়ে সামগ্রিক ব্যয়ের পরিমাণ বেশি হলে এই দুইয়ের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতির ব্যবধান বা মুদ্রাস্ফীতির ফাঁক বলা হয়। তাহলে কেইন্সের মতে ভিত্তি বছরের দামে যে দ্রব্য সামগ্রী পাওয়া যায় তা অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের বাড়তিটুকুই মুদ্রাস্ফীতির ফাঁক। তাহলে এখানে আমরা দেখি কুড়িহার কি বলছেন, অর্থনৈতিক হতে মুদ্রাস্ফীতির ফাঁককে ভিত্তি মূল্যে প্রাপ্ত উৎপাদনের উপর অতিরিক্ত প্রত্যাশিত ব্যয় হিসেবে বলেছে। তাহলে আমরা সামগ্রিকভাবে যদি বলি যে প্রকৃত সামগ্রিক চাহিদা পণ্য নিয়োগ বজায় রাখার জন্য প্রয়োজনীয় নিম্ন পর্যায়ের সামগ্রিক চাহিদা, এই দুইয়ের ব্যবধানকে মুদ্রাস্ফীতি ব্যবধান বলা হয়। আর খুব সহজভাবে আমরা কি বললাম, সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক ব্যয় বা সামগ্রিক চাহিদার চেয়ে সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা যদি বেশি হয় তবে যে দুইটার মধ্যে যে ফাঁক থাকে, ব্যবধানটা থাকে, তাকেই মুদ্রাস্ফীতি ব্যবধান বলে। অর্থাৎ আমরা যখন আমাদের ইনফ্লেশনের গ্যাপের চিত্রের সাহায্যে ব্যাখ্যাটা দিতে হবে, একটা সংজ্ঞা দিলেই হবে, এখানে এখানে অনেকগুলো সংজ্ঞা আমাদের দেওয়ার দরকার হবে না। যেমন চিত্রের সাহায্যে যদি আমরা ব্যাখ্যা করি, দেখো এক পাশে জাতীয় এক্স অক্ষে জাতীয় আয় ও অক্ষে ভোগ বিনিয়োগ সরকারি ব্যয়। তাহলে এখানে AD1 দেখো সামগ্রিক চাহিদা বুঝাতে গেলে AD1 বলেছে যে এখানে C+I+G মানে ওটা সরকারও এখানে ইনক্লুড রয়েছে না, সরকারি। তাহলে এখানে দেখো এখন তোমার ভোগ বিনিয়োগ সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে তোমার সামগ্রিক চাহিদা কি হলো, উপরে মানে সরকারি ব্যয় বৃদ্ধি পেল, C+I+G ডেল জি বৃদ্ধি পেল। তাহলে কি রেখাটা AD1 এর সমান্তরাল করে রেখাটা একদম প্রথম ভারসাম্য ছিল E1 এ, তাই না, তখন ফুল এমপ্লয়মেন্ট ছিল YF, হ্যাঁ ফুল এমপ্লয়মেন্ট অবস্থা ছিল সেই অবস্থা। কিন্তু এখান থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সামগ্রিক যোগান কিন্তু আগের মতোই আছে, যার ফলে সামগ্রিক যোগান তোমার যদি 45 ডিগ্রি রেখা কি সামগ্রিক যোগান বলি আমরা, তাহলে নতুন ভারসাম্য হলো E3 তে, তাই না। কিন্তু আগে কি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে ভারসাম্য জাতীয় আয় ছিল, আর মুদ্রাস্ফীতি দেখো E1 থেকে E2 তে তুমি একটু টেনে দাও, এখানে E2 হলো। তাহলে এই অবস্থা E1 E2 এই পরিমাণটাই মুদ্রাস্ফীতি ব্যবধান। এখানে এই ভারসাম্যতে জাতীয় আয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখানে কি পূর্ণ নিয়োগ থাকবে না। দেখো এখানে আমরা যদি ওয়াইএফ পূর্ণ নিয়োগ সম্পর্কিত আয়, ফলে ওয়াইএফ এর পর প্রকৃত উৎপাদন বলছে যে এই
পুনর্নিয়োগের পরে আসলে উৎপাদন বৃদ্ধি পাওয়া উচিত না, কিন্তু যদি উৎপাদন বা যোগান আর বাড়বে না। এখন সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, সামগ্রিক চাহিদা রেখা স্থান পরিবর্তন করবে, করার ফলে AD2 হবে, যা E3 বিন্দুতে ছেদ করে। ভূমি অক্ষে সেই নির্ধারিত Y1 দেখানো হয়েছে, কিন্তু প্রকৃত উৎপাদন বা আয় তাতে বাড়ে না, কেবল অর্থের মাধ্যমে হিসাবকৃত উৎপাদন তাতে দেখানো হয়েছে। প্রকৃত উৎপাদন বা আয় যদি ওয়াইএফ থেকে স্থির থাকে আর সেই অবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে উপরে স্থানান্তরিত হয়, তাই 45D একটা রেখার সাথে বৃদ্ধিপ্রাপ্ত সামগ্রিক চাহিদা রেখা AD2 C প্লাস I প্লাস G প্লাস ডেল G এর লম্ব ব্যবধান। দেখো এখান থেকে তুমি যখন এটাতে চলে গেল, দেখো E1 থেকে E2, এটা কিন্তু ফুল এমপ্লয়মেন্ট লেভেল ছিল, এখানে ভারসাম্য E1, কিন্তু তোমার সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে দ্রব্যের দাম স্তর বেড়ে গেল, জাতীয় আয় সেই তুলনায় এখানে Y1 বেড়েছে, কিন্তু ফুল এমপ্লয়মেন্ট লেভেলে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য থেকে যদি তুমি যে ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটা টেনে দিয়েছো, সেটা যদি লম্ব অক্ষর দূরত্বটা তুমি খেয়াল করো E1 E2, এই পরিমাণটাই হলো মুদ্রাস্ফীতির ব্যবধান। তাহলে দেখো এখানে E1 E2 দ্বারা মুদ্রাস্ফীতির ব্যবধান প্রকাশ পায়। তাহলে AD2 মাইনাস AD1, AD2 মাইনাস AD1 ইকুয়াল টু তুমি কিভাবে দেখিয়েছো E2 YF, E2 YF E1 YF, তাহলে ব্যবধান হলো এতটুকু। তাহলে মুদ্রাস্ফীতি ব্যবধান। এখন আমরা প্রথম অংশের কথাটা বলছি, যে আমরা যে পার্থক্যটা আমরা এখানে যা শুরু করেছি, কিন্তু পার্থক্যটা আর দেখাই নাই। তোমরা এটা বইয়ের মধ্যে খুব সোজা জিনিস, আমরা জানি যে ডিমান্ড পুল ইনফ্লেশন আর কস্ট পুশ ইনফ্লেশন, এই দুটোর পার্থক্য চিত্রের মধ্যে। ডিমান্ড পুল ইনফ্লেশনের ক্ষেত্রে তোমার চাহিদা রেখা বা থেকে ডান দিকে হয়, কিন্তু কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে দেখবা তুমি এটা ভূমি অক্ষে লম্ব অক্ষে সমান্তরাল হয় রেখাটা। তাহলে আমরা দেখি এখানে, এরপরে চলে যাই এক্সামিন ইফেক্টিভনেস অফ ফিসকাল পলিসি বা ডিক্রিজ ইনফ্লেশন এর গ্রাফ। বলছে যে যদি তোমাকে এখানে ফিসকাল পলিসির মাধ্যমে তুমি এটা কার্যকরী কিনা ইনফ্লেশন গ্যাপটা ডিক্রিজ হওয়ার ক্ষেত্রে, আমরা এখানে মুদ্রাস্ফীতি ব্যবধানের পদ্ধতি দেখিয়েছি। এখানে দেখো ফিসকাল পলিসি মানে কি, সরকারি ব্যয় বৃদ্ধি বা হ্রাস, সরকারি ট্যাক্স, এই দুটো ফিসকাল পলিসির মধ্যে কি কি পড়ে, সরকারি ব্যয় এবং কর হার, তাই না? আমরা পূর্বেও পড়ে এসেছি ISLM চ্যাপ্টারে, আমরা জেনারেল ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারে ফিসকাল পলিসির মধ্যে সবার জানা আছে। এইখানে তোমরা একটু খেয়াল করো, তোমাকে যদি বলা হয় ফিসকাল পলিসি, তাহলে তোমাকে সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি দুটোই দেখাতে হবে। তারপরে বলছে যে ইনফ্লেশন গ্যাপটা কিন্তু কমে যেতে হবে তোমার যদি ফিসকাল পলিসিটা দেখাও। তাহলে সরকারি ব্যয় যদি হ্রাস করি আমরা, তাহলে কি সরকার ব্যয় হ্রাস করলে বেসরকারি ভোগ ও বিনিয়োগ হ্রাস পাবে, এর ফলে সামগ্রিক চাহিদাও হ্রাস পাবে। সামগ্রিক চাহিদা কি ছিল আগে, মনে করো C প্লাস I প্লাস G ছিল পূর্বেরটা, উপরে দেখো উপরে রেখা আগের মতোই চিত্রটা, কিন্তু এটা উপরে CAD, এখানে লেখে নাই AD সমান সমান C প্লাস I প্লাস G। এখন তোমার কি বলেছে, সরকারের ব্যয় হ্রাস পেয়েছে, সরকারের ব্যয় হ্রাস পেলে সব বেসরকারি ভোগ বিনিয়োগ হ্রাস পাবে এবং সামগ্রিক চাহিদা হ্রাস পাওয়ার ফলে নিচের দিকে দেখো রেখা, আগে ছিল যে E1 E2 ছিল ব্যবধান, তাই না? এখন বলছে সরকার যদি রাজস্ব নীতি, সরকার যদি রাজস্ব নীতি কার্যকর করে, অর্থাৎ সরকার যদি ব্যয় হ্রাস করে, তাহলে আমাদের যে ডেল্টা জি এখানে দেখিয়েছে, ডেল্টা জি এই যে দেখো নিচের দিকে তীর চিহ্নের মাধ্যমে দেখিয়েছে, তাহলে যে তুমি যে এখানে E1 E2 যে পরিমাণ তোমার পূর্বে ডেল্টা জি ছিল ব্যবধান, সেই ব্যবধানটা E3 থেকে দেখো E1 এ আবার ভারসাম্য চলে আসলো এবং এটা কমে গেল, তাই না? এবং জাতীয় আয় ছিল Y1, সেটা কমে YF ফুল এমপ্লয়মেন্ট লেভেলে চলে আসলো। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, ফিসকাল পলিসির কার্যকারিতার মধ্যে মানে সরকারি ব্যয় যদি কমে যায়, তাহলে তোমার মুদ্রাস্ফীতির যে ব্যবধানটা দেখিয়েছিলাম আগের চিত্রে E1 E2, সেই পরিমাণ কমে যাবে, সেই পরিমাণ হ্রাস পাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, Y1 থেকে হ্রাস পেয়ে YF হলো মুদ্রাস্ফীতির ব্যবধান, E1 E2 দূর হয়ে গেল, তাই তো? এখন আবার একটু দেখো পরবর্তীতে, না এটা এখানে করের পরিমাণ যদি বৃদ্ধি করা হয়, তাহলেও সেটা দেখি আমরা কি সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা হ্রাসের জন্য সরকার করের মাত্রা ও পরিধি বাড়াতে পারে।
কি করতে পারে, সামগ্রিক চাহিদাটা হ্রাস করার জন্য কি সরকার জনগণের উপর ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, নাকি ট্যাক্স বাড়াতে পারে। এর ফলে জনসাধারণের ব্যয়যোগ্য আয় কমে যাবে। কি ব্যয়যোগ্য আয়, ওয়াইডি হিসেবে যেটা আমরা লিখি, জনসাধারণের ব্যয়যোগ্য আয় কমে যায়। এতে ভোগ ব্যয় কমে, সামগ্রিক চাহিদাও কমে, এবং সামগ্রিক চাহিদা কমলে দ্রব্য সামগ্রিক দাম কমবে, চলতি জাতীয় আয় কমে পূর্ণনীয় স্তরে আবার পৌঁছে যাবে। এভাবে মুদ্রাস্ফীতির ব্যবধান দূর হবে। এখন আমরা এটা চিত্রের সাহায্যে একটু দেখাই। পরবর্তী চিত্রে দেখো তোমরা এখানে দেখো, এগুলো C1 C2 না দিলেও হয়। এই যে দেখো এখানে C1 প্লাস I প্লাস G, এটা একটা প্রথম রেখা, যেটা E3 তে ছিল। ব্যবধানটা আমরা দেবো, ব্যবধানের চিত্রটা খেয়াল করো। আর C2 I প্লাস G, এটা হলো E1। তাহলে এখানে ব্যবধান ছিল E2 E1, তাই না? এই ব্যবধানে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে তোমার পূর্ণ নিয়োগ ছিল, কিন্তু ব্যবধান হওয়ার কারণে মুদ্রাস্ফীতি হয়েছে, এবং সেখানে তোমার করের পরিমাণ বৃদ্ধি করার কারণে মানুষের সামগ্রিক চাহিদা কমে গেছে, যার ফলে এটা দেখো এখানে এই যে E2 E1 এর হ্রাস পেয়ে তোমার এই যে C2 প্লাস I প্লাস G মানে AD, মানে সামগ্রিক চাহিদা আগে যেটা ছিল এর থেকে কমে গেল। কমে গিয়ে তোমার জাতীয় আয় তোমার কমে গিয়ে যেটা মানে মুদ্রাস্ফীতির কারণে বেড়েছিল সেটা YF পূর্ণ নিয়োগ ফুল এমপ্লয়মেন্ট লেভেলে চলে আসবে। অর্থাৎ তাহলে আমরা বলছি জাতীয় আয় বৃদ্ধি, করের পরিমাণ বৃদ্ধি করেও ফিসকাল পলিসির একটা অংশ করের পরিমাণ বৃদ্ধির মাধ্যমেও সামগ্রিক চাহিদা হ্রাস করে তোমার ইনফ্লেশনের গ্যাপটা দূর করা যায়। এছাড়াও আরেকটা রয়েছে আমদানি বৃদ্ধি। শুধু ফিসকাল পলিসি বললে আমরা এই পর্যন্ত দিব, আর আমদানি বৃদ্ধি হলো এটা শুধু যদি বলে রিমুভিং ইনফ্লেশনারি গ্যাপ, তাহলে আমদানি বৃদ্ধিটাও তুমি এখানে দিতে পারো। পূর্ণ নিয়োগ স্তরে যদি মুদ্রাস্ফীতির ব্যবধান উদ্ভব হয়, এই অবস্থায় দেশীয় দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়িয়ে যোগান বাড়ানো যায় না। তাই এক্ষেত্রে সরকার অতিরিক্ত চাহিদার সমপরিমাণ দ্রব্য সামগ্রীর আমদানি বাড়িয়ে যোগান বৃদ্ধি ব্যবস্থা, বলছে কি অতিরিক্ত চাহিদার সমপরিমাণ দ্রব্য সামগ্রী বিদেশ থেকে যোগান বাড়াতে হবে, যোগান বাড়িয়ে অতিরিক্ত চাহিদাটা কমাতে হবে, তাহলে মুদ্রাস্ফীতির ব্যবধানটা দূর হয়ে যাবে। তাহলে আমরা ইনফ্লেশনের গ্যাপটা কমানোটা ফিসকাল পলিসির মাধ্যমে কিভাবে সম্ভব এটাও যেমন দেখাতে পারো এটাতে। আবার তোমাকে যদি শুধু ইনকাম ট্যাক্সের কথা বলা, করের কথা বলে, তাহলে তুমি করের পরিমাণ বৃদ্ধি দেবে। হ্যালো, এত সাউন্ড হচ্ছে কেন? অনেক সাউন্ড। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে ইনফ্লেশনের গ্যাপটা আমরা এইভাবে দূর করতে পারবো। যদি এর মধ্যে প্রশ্নটা ফিসকাল পলিসি বললে তুমি শুধুমাত্র সরকারি ব্যয় হ্রাস এবং করের পরিমাণ বৃদ্ধি দেখাবা, হ্যাঁ এটা দেখাবা। আর যদি শুধু বলে যে করের ইনকাম ট্যাক্সের বৃদ্ধির মাধ্যমে বা ইনকাম ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কিভাবে আমরা এই ইনফ্লেশনের গ্যাপ দেখাবো, তখন তুমি শুধু ইনকাম ট্যাক্সের অংশটা দেখাবা। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তারপর আমরা চলে যাচ্ছি ফিলিপস কার্ভের বিষয়টা আমরা সবাই কম বেশি আগেও পড়েছি, তবু আমরা একটু এখানে প্রশ্নটা আসে যে এটার ভিত্তিটা থিওরিটিক্যাল তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। আর ফিলিপস কার্ভ তো ব্রিফ কোশ্চেন আসে, তাহলে আমরা তাত্ত্বিক ভিত্তিটা আগে বলি। যে থিওরিটিক্যাল বেস অফ ফিলিপস কার্ভ, ফাউন্ডেশন অফ ফিলিপস কার্ভ, এটাকে ফাউন্ডেশন বা মৌলিক ফিলিপস কার্ভের মৌলিক অংশ। অর্থনীতিবিদ A.W. ফিলিপস ব্রিটিশ অর্থনীতির উপর গবেষণা করে 1958 সালে তার একটা বইয়ের মধ্যে তিনি বেকারত্বের সাথে আর্থিক মজুরির যে একটা সমন্বয় মানে বিপরীত সম্পর্ক বা কিভাবে এটা এই সব প্রকাশটা করেন। অর্থনীতিতে বেকারত্ব বিরোধী ব্যবস্থা গ্রহণ করলে মানে অর্থাৎ বেকারত্ব দূর করতে চাইলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি এটা অর্থনীতিতে বেকারত্ব বিরোধী ব্যবস্থা গ্রহণ করলে বেকারত্ব কমে ঠিকই, তবে কি আর্থিক মজুরির হার বাড়ে। কারণ বেকারত্ব কমলে শ্রমবাজারে শ্রমের চাহিদা বাড়ে এবং শ্রমের যোগানের ঘাটতি দেখা দেয়। এর ফলে কি আর্থিক মজুরি বাড়ে, আর্থিক মজুরি বাড়লে উৎপাদন খরচ বাড়ে, দাম স্তর বাড়ে, অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হারও বাড়ে। আরো সহজ কথা যদি আমরা বলি, বেকারত্বের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্ক কি বিপরীত। বেকারত্বের সাথে মুদ্রাস্ফীতির এই বিপরীত সম্পর্কই আমরা ফিলিপস কার্ভের মাধ্যমে দেখাই।
দেখাতে পারি। সুতরাং ফিলিপস রেখার তাত্ত্বিক ভিত্তি বা মূল বক্তব্য হচ্ছে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যেকার বিপরীত সম্পর্ক বিশ্লেষণ। তাহলে এক কথায় যদি জানতে চাই আমরা কি, ফিলিপস রেখার তাত্ত্বিক ভিত্তি বা মূল বক্তব্য হচ্ছে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যেকার বিপরীত সম্পর্ক অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা এবং তার ভিত্তিতে দেশের নীতি নির্ধারকদের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করে। তাহলে দেখো কত এই অংশে শর্ট কোশ্চেন আসে বা একসাথে মিলিয়ে 3টা ABC করে আসে, ব্রড কোশ্চেনও আসে। তাহলে আমরা থিওরিটিক্যাল বেসিসটা কি বুঝলাম? প্রথমে তুমি কে এটা বের করেছে 58 সনে, ওনার গ্রন্থে তিনি কি বলেছেন যে যদি বেকারত্ব দূর করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেন তাহলে বেকারত্ব কমবে ঠিকই, কিন্তু আর্থিক মজুরি বেড়ে যাবে হার। এখানে কেন হচ্ছে? কারণ শ্রমবাজারে চাহিদা বাড়ে, বেকারত্ব কমলে, মানে বেকারত্ব যদি একটা রাষ্ট্র কমাইতে চায় তখন কি হবে? শ্রমবাজারে শ্রমের চাহিদা বাড়বে। দেখা যাচ্ছে বেকারত্ব কমে গেল কিন্তু শ্রমিকের পরিমাণ নাই, কিন্তু শ্রমবাজারে উৎপাদন প্রতিষ্ঠান হওয়ার কারণে শ্রমের চাহিদা বাড়ে, শ্রমের যোগানের ঘাটতি দেখা দেয়, এর ফলে আর্থিক মজুরি বাড়ে। আর্থিক মজুরি বাড়লে উৎপাদন খরচ বাড়ে, দাম স্তর বাড়ে এবং মুদ্রাস্ফীতির হার বাড়ে। আর এটাই বললো যে এটা মূল ভিত্তিটা কি, তাহলে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের যে বিপরীত সম্পর্ক এটা অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা এবং এটা নীতি নির্ধারকরা বিভিন্ন দেশে তার ভিত্তিতে দেশের নীতি নির্ধারকরা নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। এখন আমরা ফিলিপস কার্ভটায় চলে যাচ্ছি। যে ফিলিপস কার্ভটা এটা গবেষণা করে যেটা বের করেছেন, এটা গবেষণায় তোমার একটু আগেও বলা হয়েছে, আবারও নতুন করে স্কুল অফ ইকোনমিক্স কর্তৃক প্রকাশিত গবেষণা। মানে ফিলিপ দেখতে পান যে মজুরি বৃদ্ধি তথা মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক। তিনি বলেন সরকার যদি বেকারত্ব কমানোর লক্ষ্যে নীতি গ্রহণ করে তাহলে মুদ্রাস্ফীতির হার বেড়ে যায়, আবার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতি গ্রহণ করলে বেকারত্ব বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক বিপরীত। এরপরে আমরা দেখি এই যে রেখার সাহায্যে আমরা, এটা একটা রেখা যেহেতু ফিলিপস রেখা, তাহলে রেখা আমাদের ইচ্ছা যে কোনো ভাবে দিতে হবে। যে রেখার এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যেমন ISLM রেখা বলে, যে রেখার প্রতিটি বিন্দুতে, এখানেও ঠিক তেমনই কথা, যে রেখার প্রতিটি বিন্দু ABCD, যে রেখার প্রতিটি বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে দেখো ওয়াই অক্ষে মজুরি বা মুদ্রাস্ফীতি, অনেক ক্ষেত্রে মজুরিও বলে ধরে, আবার মুদ্রাস্ফীতি, তুমি যদি শুধু মুদ্রাস্ফীতি লেখো ভুল হবে না, আবার মজুরি লিখলেও মজুরির হার এগুলি লিখলেও ভুল হবে না। আর এই পাশে ওয়াই অক্ষে আমরা বেকারত্বের হার, আনএমপ্লয়মেন্ট রেট, যেহেতু এটা ইউ লিখেছে এখানে, আর মুদ্রাস্ফীতির ইনফ্লেশন আই লিখেছে অথবা মজুরির ডব্লিউ লিখেছে। তাহলে আমরা এখানে খেয়াল করো যে বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের বিপরীত সম্পর্ক নির্দেশিত হয়, তাকে বলা হয় ফিলিপস রেখা। ফিলিপস রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে বেকারত্বের হারের সঙ্গে মজুরির বৃদ্ধির হার বা মুদ্রাস্ফীতির হারের সম্পর্ক প্রকাশ পায়। তাহলে এই ডেফিনেশনটা খুব ভালো করে শিখে নিবা। ফিলিপস রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে বেকারত্বের হারের সঙ্গে মজুরি বৃদ্ধির হার ও মুদ্রাস্ফীতির হারের সম্পর্ক প্রকাশ পায়। তাহলে একটি ফিলিপস রেখা অঙ্কন করা, আমরা করে দেখো, এদিকে খেয়াল করো, এখানে আমরা ও এক্স অক্ষে দেখলাম 0, 2, 4, 6 এইভাবে আনএমপ্লয়মেন্ট ও এক্স অক্ষে বেকারত্বের হারটা দেয় 2.2%, 4%, 6% এইভাবে। আর এদিকে দেখো মজুরি বা মুদ্রাস্ফীতির হার 0, 1, 3, 6%। এখন বলছে যে এদিকে খেয়াল করো যে বেকারত্ব কমাতে চাচ্ছে, বেকারত্ব মনের হার 8 ছিল, এখান থেকে আস্তে আস্তে তুমি কমাচ্ছ, 2-তে আনছো। খেয়াল করো যেখানে যখন 6 তখন মুদ্রাস্ফীতি কত 1, যখন 4 এটা দেখো বেকারত্ব কমতেছে, যখন 4 কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। আবার বেকারত্ব 4-এ আনছে, 4-এর মধ্যে বি বিন্দুতে, আর এখানে 3 কমে কি হচ্ছে, মুদ্রাস্ফীতি বা মজুরি হার বাড়তেছে। আবার তুমি যদি বেকারত্বের হার, মানে রাষ্ট্র যদি বেকারত্বের হার কমাতে 2% আনতে চায়, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এই বিন্দুতে এখানে 6%। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো বেকারত্বের হার যদি কমাতে চায়, মানে বেকারত্বের যাতে দেশে বেকারত্ব না থাকে, যেন রাষ্ট্র বা সরকার বেকারত্ব বিরোধী বিভিন্ন কার্যক্রম নেয় এবং শ্রমের বেকারত্ব দূর করার চেষ্টা করে, তারা ক্রমান্বয়ে কমাতে চেষ্টা করে। কিন্তু কমাতে চেষ্টা করলে এদিক দিয়ে শ্রমের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে শ্রমের যোগান তো কমে যাবে, তাই না? যে সবাই কাজ পায়, ফুল এমপ্লয়মেন্ট লেভেলে 1, সবাই কাজ পাচ্ছে, কিন্তু বেকারত্ব কমছে, কিন্তু মুদ্রাস্ফীতি বা মজুরির হার বেড়ে যাচ্ছে। এই পয়েন্টগুলো আমরা যদি যোগ করি, দেখো এখানে 8 পয়েন্ট, তারপর 6 এর সাথে 1 সি, আবার 4 এর সাথে 3 বি,
আবার 2a এবং 6 আর 2, এই পয়েন্ট সমন্বয় করে আমরা এ বি সি ডি বিন্দুগুলো পেলাম। এই রেখাটা আমরা টেনে, দেখো ডি বিন্দু দিয়ে এদিকে টেনে দিলাম। এটা পিসি মানে ফিলিপস কার্ভ। তাহলে এটা বা থেকে ডান দিকে নিম্নগামী হয়ে একদম এই বিন্দুতেও আসতে পারে, একদম এখানে মানে বলতে চাচ্ছে যে বেকারত্ব যদি শূন্য হয় তাহলে মুদ্রাস্ফীতি একদম টপে চলে যাবে। এই যদিও বেকারত্বের হার কি শূন্য হয় না, স্বাভাবিক বেকারত্ব থাকে, কখনো শূন্য হয় না। চিত্রে আমরাই বলি, এটাই বুঝিয়েছি। দেখো এখানে আর এই কথা মুদ্রার সাথে বেকারত্বের বিরোধী সম্পর্ক নির্দেশক এবিসিডি যোগ করে আমরা পিসি রেখা পেলাম। এরপর আমরা চলে যাই শর্ট রান ফিলিপস কার্ভ। আলাদা শর্ট রান আসতে পারে, দীর্ঘকালীন ফিলিপস কার্ভ আসতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বল্পকালে ফিলিপস রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। দেখো এই যে খ চিত্রে আর কি, এই যে না আমরা নিয়ে পূর্বেও চিত্রেও আমরা দেখলাম স্বল্পকালে একটি দেশে অপূর্ণ নিয়োগ কিংবা বেকারত্ব থাকে। স্বল্পকালে কি থাকে? একটি দেশে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব থাকতে পারে। উক্ত বেকারত্ব দূরীকরণের জন্য সরকার সম্প্রসারণমূলক আর্থিক ও রাজস্ব নীতি গ্রহণ করলে দাম স্তর বেড়ে যায়। সম্প্রসারণমূলক আর্থিক ও রাজস্ব নীতি যদি গ্রহণ করে তাহলে একটা দেশে দাম স্তর বেড়ে যায়। দাম স্তর বাড়লে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। অর্থাৎ স্বল্পকালীন ফিলিপস রেখা বা থেকে ডান দিকে নিম্নগামী হয়। স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখার দ্বারা আমরা স্বল্পকালীন এই রেখা অঙ্কন করব। দেখো অচিত্রে আমরা দেখতেছি এগ্রিগেট সাপ্লাই একটা রেখা, এটা হলো স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা। আর এরপরে এটা থেকে আমরা আঁকবো স্বল্পকালীন ফিলিপস রেখা। কিভাবে করছি আমরা একটু দেখি। স্বল্পকালে সামগ্রিক যোগান রেখা বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। স্বল্পকালে এই যে আমরা ক চিত্রে আমরা দেখতে পাচ্ছি স্বল্পকালে সামগ্রিক যোগান রেখা ঊর্ধ্বগামী, অর্থাৎ দাম স্তর বাড়লে এই পাশে ওয়াই অক্ষে দাম স্তর, এই পাশে উৎপাদন বা কর্মসংস্থান। দাম স্তর বাড়লে কর্মসংস্থান কি হয়? দাম স্তরের সাথে সাথে কর্মসংস্থানও বৃদ্ধি পেতে থাকে। এখানে দাম স্তর বাড়লে অর্থনীতি অব্যবহৃত সম্পদকে সম্পূর্ণ কাজে লাগিয়ে উৎপাদনকারী বা উৎপাদন কর্মসংস্থান বাড়ানো সম্ভব। আর কর্মসংস্থান বাড়লে বেকারত্ব কমে যায়। কর্মসংস্থানের সাথে যেহেতু বেকারত্ব সম্পর্ক, এর জন্য বেকারত্ব কমে যায়। মুদ্রাস্ফীতির সাথে এভাবে বেকারত্বের বিপরীত সম্পর্ক নির্দেশিত হয়। সুতরাং আমরা খ চিত্রে এটা আমরা দেখাচ্ছি যে স্বল্পমেয়াদী সামগ্রিক যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবার কারণে স্বল্পকালীন ফিলিপস রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। দেখো কি কারণে, তবু আমরা চিত্রের সাহায্যে একটু দেখি। ক চিত্রে এস হচ্ছে স্বল্পমেয়াদী সামগ্রিক যোগান রেখা যা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এ বিন্দুতে দাম স্তর যখন পি ডট আর কর্মসংস্থান এন ডট, এখন দাম স্তর বেড়ে P1 হলে কর্মসংস্থান এন। কর্মসংস্থান কি বেড়ে যায়, কর্মসংস্থান বাড়া মানে বেকারত্ব কমে যাওয়া, তাই না? এখন দাম স্তর বেড়ে এটা হলে তোমার কি N1 যা বি বিন্দু দেখানো হলো, এটা ঠিক আছে। খ চিত্রটা খেয়াল করো, ও এক্স অক্ষে বেকারত্বের হার, ওয়াই অক্ষে মুদ্রাস্ফীতি ধরা হয়েছে। ক চিত্রে পি ডট দাম স্তরে, যে এখান থেকে একই লেভেলে তুমি এক পাশাপাশি চিত্রটা আঁকতে হবে। পি ডট ভাবে যেভাবে টেনে দিলাম, এদিকে U1 U2 ধরা হচ্ছে বেকারত্বের হার, ইউ ডট হলো ই বিন্দু। আবার P1 দাম স্তর বাড়লে এই যে দেখো এখানে বেকারত্ব কমে গেলে দাম স্তর বাড়বে। এখানে দেখো এখানে নিচে ছিল ই, উপরে ছিল এফ বিন্দু, তাহলে এফ বিন্দু মিলিত করে আমরা পিসি রেখা বা ফিলিপস কার্ভ এঁকে, অর্থাৎ এখানে সামগ্রিক যোগান রেখা থেকে আমরা স্বল্পকালীন ফিলিপস কার্ভ এঁকে দেখালাম। তাহলে এখানে বেকারত্ব কমাতে চাইলে মুদ্রাস্ফীতি বাড়া যায়, অর্থাৎ বেকারত্বের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্কটা কিরকম? বিপরীত। এই বিপরীত সম্পর্ক নির্দিষ্ট ইউ এফ বিন্দু যোগ করে আমরা স্বল্পমেয়াদী ফিলিপস কার্ভ পাই। তাহলে আমরা স্বল্পমেয়াদী ফিলিপস কার্ভটা পেয়ে গেলাম। খ চিত্রটাই হলো স্বল্পমেয়াদী ফিলিপস কার্ভ, অর্থাৎ বা থেকে ডান দিকে নিম্নগামী রেখাটাই স্বল্পকালীন শর্ট রান ফিলিপস কার্ভ, আর সাধারণ ফিলিপস কার্ভটাই শর্ট রান ফিলিপস কার্ভ। তাহলে আমরা পরবর্তীতে লং রান দীর্ঘকালীন একটা ফিলিপস কার্ভ রয়েছে। দীর্ঘকালীন ফিলিপস রেখা লম্ব অক্ষের সমান্তরাল, খেয়াল রাখবো। এই যে দেখো খ চিত্রে লম্ব অক্ষের এটাও লম্ব অক্ষের সমান্তরাল। কেন বলতো? যে দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখার কারণে দীর্ঘকালীন ফিলিপস রেখাও লম্ব অক্ষের সমান্তরাল। এর কারণ হলো দুটো কারণ দেখিয়েছি এখানে। দীর্ঘমেয়াদে অর্থনীতি কেবলমাত্র স্বাভাবিক বিকাশ, বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে কেবলমাত্র স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে যা পূর্ণ নিয়োগের সাথে সামঞ্জস্যপূর্ণ। বলা হচ্ছে কি দীর্ঘমেয়াদে শুধুমাত্র পূর্ণ নিয়োগ থাকে এবং সেই সময় বেকারত্বটা
হ্যাঁ, দীর্ঘমেয়াদে একই বেকারত্বের হারে দাম স্তর বা মুদ্রাস্ফীতি উঠানামা করে, তাই দীর্ঘকালে ফিলিপস রেখা লম্ব অক্ষের সমান্তরাল। আবার আমরা বলছি, প্রথম কারণটা হলো দীর্ঘমেয়াদে অর্থনীতি কেবলমাত্র স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে, যা পূর্ণ নিয়োগের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই অবস্থায় দাম স্তর বাড়তে বা কমতে পারে, কিন্তু বেকারত্ব একই পরিমাণ থাকে। যেহেতু পূর্ণ নিয়োগ বলেছ, এটা তো আর পূর্ণ নিয়োগ থেকে তো আর কোনো দিকে যাওয়ার কোনো ইচ্ছাই তো অর্থনীতিতে থাকবে না। একই বেকারত্বের হারে দাম স্তর বা মুদ্রাস্ফীতি উঠানামা করে, তাই দীর্ঘকালে ফিলিপস রেখা লম্ব অক্ষের সমান্তরাল। আর দ্বিতীয় কারণ বলেছে, দীর্ঘমেয়াদে পূর্ণ নিয়োগ অবস্থা অর্জনের পর সম্পদ আরো দক্ষভাবে ব্যবহার করেছে। কি, দীর্ঘমেয়াদে পূর্ণ নিয়োগ অবস্থা অর্জনের পর সম্পদ আরো দক্ষভাবে ব্যবহার করে উৎপাদন কিংবা কর্মসংস্থান বাড়ানোর কি থাকে না, সুযোগ থাকে না, তাই বেকারত্ব কমানো যায় না। এজন্য দীর্ঘমেয়াদী সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, তার সাথে সম্পর্ক রেখে দীর্ঘমেয়াদী ফিলিপস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। তাহলে আমরা দুটো কারণ ভালো করে পড়বো এবং চিত্রটা এই যে, তাহলে আমরা দীর্ঘকালীন ফিলিপস কার্ভ তাহলে কি বলবো, লম্ব অক্ষের সমান্তরাল। শুধু এটাই, আমরা যখন দীর্ঘকালীন ফিলিপস কার্ভের কথা বলবো এবং অঙ্কন করে দেখাতে বলবো, তখন যোগান সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল বলে দ্বিতীয়ত এটা আমাদের বোঝাতে হবে। আর যদি সেটা না বলে, তাহলে সেটা আমাদের কি করতে হবে, যদি শুধু বলে লং রান ফিলিপস কার্ভ না বলে যদি পার্থক্যের মধ্যে দেখানো হয়, তাহলে তুমি শুধু শর্ট রান ফিলিপস কার্ভের এই একটা খ চিত্রটা দেখাবা, আর লং রান ফিলিপস কার্ভের খ চিত্রটা দেখাবা। এইবার আমরা চলে যাই ডিফারেন্স বিটুইন শর্ট রান এন্ড লং রান ফিলিপস কার্ভ। মানে যে রেখার, এটা বলবা সংজ্ঞাটা তো আমরা বলবো, যে রেখার বিভিন্ন বিন্দুতে বেকারত্বের সাথে মুদ্রাস্ফীতির বিপরীত সম্পর্ক এসে তাকে বলা হয় স্বল্পকালে ফিলিপস কার্ভ। অন্যদিকে যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট বেকারত্বের হারেই মুদ্রাস্ফীতি বাড়ে, কি দীর্ঘকালীনটার কি কথা বলেছে, নির্দিষ্ট বেকারত্ব, মানে এটা কোনো চেঞ্জ হবে না, বাড়ে কিংবা কমে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দীর্ঘকালীন ফিলিপস রেখা। তাহলে আমরা এটা পার্থক্যটা, আমরা চিত্রটা কিন্তু দিব, এখানে চিত্র এখানে নাই, তোমরা নিজেরা চিত্রটা দিয়ে দিবা। স্বল্পকালীন ফিলিপস রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, কিন্তু দীর্ঘকালীন ফিলিপস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। দীর্ঘকালীন ফিলিপস রেখা লম্ব অক্ষ, স্বল্পকালীন ফিলিপস রেখা বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে বিনিময় ট্রেড অফ দেখায়, আর দীর্ঘকালীন ফিলিপস রেখা মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে ট্রেড অফ সম্ভব না। কারণ কি, যেখানে শুধু নির্দিষ্ট বেকারত্ব থাকে, মানে ফুললি এমপ্লয়মেন্ট লেভেল, মানে স্বাভাবিক বেকারত্ব যেহেতু বলা হয়েছে, স্বাভাবিক বেকারত্বটা থাকে, আর শুধু দ্রব্যের দাম স্তরে উঠানামা করে, মুদ্রাস্ফীতির উঠানামা করে, মুদ্রাস্ফীতি হারে উঠানামা করে, তাহলে কি ট্রেড অফ সম্ভব না, বিনিময় সম্ভব না। 3 নম্বরে আমরা দেখি, স্বল্পকালীন ফিলিপস রেখা অর্থনীতি অপূর্ণ নিয়োগের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে দাম স্তর বৃদ্ধি করে, নতুন বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি করে, বেকারত্ব কমানো সম্ভব। কিন্তু দীর্ঘকালে ফিলিপস রেখা অর্থনীতি পূর্ণ নিয়োগ পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই দাম স্তর বাড়িয়ে নতুন বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয়। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, একটি দেশের বেকারত্ব মুদ্রাস্ফীতি সহনীয় অঞ্চল নির্দেশ করা যায়। আমরা সহনীয় অঞ্চলটা আমরা দেখাবো পরে, স্বল্পকালীন ফিলিপস রেখার সাহায্যে সহনীয় অঞ্চলের টলারেন্স রিজিয়নটা দেখানো যায় স্বল্পকালীন ফিলিপস রেখার মাধ্যমে। তাই নীতি নির্ধারকগণ স্বল্পকালীন ফিলিপস রেখাকে বেশি ব্যবহার করেন, আর দীর্ঘকালীন ফিলিপস রেখা সেভাবে নীতি নির্ধারকরা প্রয়োগ করে না, করার প্রয়োজন মনে করে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্স বিটুইন শর্ট রান লং রান। তবে 1 নম্বর পার্থক্যের পাশে তোমরা কিন্তু চিত্র দিবে, স্বল্পকালীন ফিলিপস রেখা বাম দিকে থেকে ডান দিকে নিম্নগামী, দীর্ঘ ফিলিপস রেখা লম্ব অক্ষে। শুধু চিত্রের বিশ্লেষণটা, শুধু চিত্র ব্যাখ্যাটা একটু ছোট করে সংক্ষিপ্ত আকার এখানে দিয়ে দিবে। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখো কি লিখবো এখানে একটা বিষয় পড়ে আগেও বলেছি, যে কমেন্টস অন দ্য শেপ অফ লং রান ফিলিপস কার্ভ এন্ড এক্সপ্লেইন ইটস সিগনিফিক্যান্ট, তাৎপর্যটা। আর একটা বলছে ফিলিপস কার্ভ হ্যাজ নো সিগনিফিক্যান্ট ইন দ্য লং রান। আর বইয়ে তোমাদের যেটা আছে যে ফিলিপস কার্ভটা হ্যাজ নো সিগনিফিক্যান্ট, বা বলছে ফিলিপস লং রান ফিলিপস কার্ভ ইজ ইলিউশন। দেখো এখানে আমরা একটু যে অর্থমায়ের কথাটা এখানে বলেছে, দীর্ঘমেয়াদী বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা একটি গবেষণালব্ধ বিষয়। এ ব্যাপারে অর্থনীতিবিদদের মতে মতবিরোধ রয়েছে। কেইনসীয় অর্থনীতিবিদদের অধিকাংশই মনে করেন দীর্ঘমেয়াদী শ্রমিকরা অর্থমায় ভুগতে পারে, ফলে তারা মূল্য বৃদ্ধি সম্পর্কে পুরোপুরি অবগত থাকে না।
এই অবস্থায় মুদ্রাস্ফীতি স্থায়ীভাবে মজুরি হ্রাসে সক্ষম হবে এবং নিয়োগ কিছুটা বাড়তে পারে। অন্যদিকে অর্থমায়ায় আক্রান্ত শ্রমিকরা প্রকৃত মজুরি বৃদ্ধি পেয়েছে মনে করে বেশি শ্রম দানে আগ্রহী হবে। এভাবে মুদ্রাস্ফীতি যদি স্থায়ীভাবে বেকারত্ব হ্রাসে সক্ষম হয়, তবে দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার আকৃতি উলম্ব নাও হতে পারে। কি বলেছে এখানে, যে যে দীর্ঘকালীন এটা যে ফিলিপস রেখাটা একটা গবেষণার বিষয়, বেকারত্ব মুদ্রাস্ফীতি সম্পর্ক রয়েছে কিনা, আবার অর্থনীতির মধ্যে একটা মতবিরোধ রয়েছে। অধিকাংশ মনে করেন অর্থমায়ায় ভুগতে পারে, মানে মানি ইলিউশন। অর্থমায়ার ইংলিশ কি? মানি। শ্রমিকরা মানি ইলিউশনে সাফার করতে পারে এবং সেটা মূল্য বৃদ্ধি সম্পর্কে তারা পুরোপুরি অবগত নাও থাকতে পারে। এই অবস্থায় মুদ্রাস্ফীতি স্থায়ীভাবে মজুরি হ্রাসে সক্ষম হবে এবং নিয়োগ কিছুটা বাড়তে পারে। অন্যদিকে অর্থমায় আক্রান্ত শ্রমিকরা প্রকৃত মজুরি বৃদ্ধি পেয়েছে মনে করে বেশি শ্রম দানে আগ্রহী হবে। এভাবে মুদ্রাস্ফীতি যদি স্থায়ীভাবে বেকারত্ব হ্রাসে অক্ষম হয়, তাহলে দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার আকৃতি কি উলম্ব নাও হতে পারে। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে LR1 এক সম্ভাব্য ফিলিপস রেখা, এই রেখার স্বল্পমেয়াদী ফিলিপস রেখা SR অপেক্ষা বেশি খারাপ, তবে এটি স্বাভাবিক বেকারত্বের হার ও স্তরে উলম্বমুখী হয়। কেনসি অর্থনীতিবিদরা তাই দীর্ঘমেয়াদী মনিটারিস্টদের মতে একে উলম্বমুখী হিসাবে ধরেন, যা চিত্রের LR2 এর মতো হয়নি। অর্থাৎ তাদের মতে দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কিছুটা ট্রেড অফ থাকতে পারে। বিভিন্ন অর্থনীতির মধ্যে গবেষণায় দেখা যায় যে দীর্ঘমেয়াদে ফিলিপস রেখার আকৃতি বিভিন্ন হতে পারে। মজুরি ও দ্রব্যমূল্যের সম্পর্কে শ্রমিকদের প্রত্যাশা, জীবনযাত্রার ব্যয়, ধরন, দ্রব্য উপাদান বাজারের অপূর্ণতা ইত্যাদির উপর দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার অবস্থান নির্ভর করে। এসব কারণে দীর্ঘমেয়াদে ফিলিপস রেখার সুস্পষ্ট আকৃতি সম্পর্কে কোনো নির্দিষ্ট বক্তব্য প্রকাশ করা সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার আকৃতি সম্পর্কে অস্পষ্টতা থাকতে পারে এবং এখানে তার তাৎপর্যও থাকে না। ট্রেড অফ সম্পর্কেও সুস্পষ্ট নয়, অর্থাৎ ট্রেড অফও নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, চিত্রটাকে একটু খেয়াল করি, যে আমরা বলছি, প্রথম কথাটা বলছি LR2 হলো দীর্ঘমেয়াদী ফিলিপস কার্ভ, তাই না, লং রান ফিলিপস কার্ভ 2। কিন্তু কেনস বা অনেক অর্থনীতিবিদরা মনে করেন যে LR1 বা SR এর দিকে বা স্বল্পকালীন SR রেখা দেখিয়েছে এটা, আর LR1 মাঝখানে একটা দীর্ঘকালীন রেখা দেখিয়েছে। এটা কারণটা বলছে যে শ্রমিকদের অর্থমায়া কারণেও প্রকৃত মজুরি বৃদ্ধি পেয়েছে মনে করে শ্রম দিতে পারে, শ্রমে আগ্রহী হয় বেশি, যার জন্য স্থায়ীভাবে বেকারত্ব হ্রাসে সক্ষম নাও হতে পারে। আরেকটা কথা বলেছে, তাদের মধ্যে কোনো বিনিময় থাকে না। আরো বলেছে যে এখানে দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার সুস্পষ্ট আকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদী রেখা অনেক সময় কি দীর্ঘমেয়াদী মনিটারিস্টদের মতে, মানে আর্থিক নীতিবিদদের, মনিটারিস্ট মানে আর্থিক নীতি সম্পর্কে যারা কথাবার্তা বলেন, অর্থনীতিতে বিশ্লেষণ করেন, অ্যানালাইসিস করেন, তাদের কথা বলছে। দীর্ঘমেয়াদী মনিটারিস্টদের মতে একে উলম্বমুখী হিসেবে ধরা হয়, যেটা LR2। কিন্তু অনেক অর্থনীতিবিদরা মনে করেন যে দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার আকৃতি বিভিন্ন হতে পারে। এটার কারণ হলো মজুরি, দ্রব্যমূল্য সম্পর্কে প্রত্যাশিত। তারপরে আমরা চলে যাচ্ছি, এ কারণে দীর্ঘমেয়াদী রেখার তাৎপর্য কি নাই, ইলিউশন, মায়া, এটা কমেন্ট করলা তুমি। দীর্ঘমেয়াদী রেখা ভূমি অক্ষে লম্ব অক্ষের সমান্তরাল শুধু নাও হইতে পারে, এটা একটু LR1 বা স্বল্পকালীন বা চেঞ্জ হতে পারে এখানে, এটা একটা মন্তব্য করেছে। আরেকটা মন্তব্য হলো, ইন হোয়াট কন্ডিশন লং রান, যেটা সেবন দেখো যে লং রান কার্ভ ইজ ভার্টিক্যাল, বলছে যে ভার্টিক্যাল দীর্ঘকালীন এটার কি শর্ত থাকবে লং রানের যে উলম্ব রেখার জন্য। দেখো এখানে শর্ত হলো দীর্ঘমেয়াদী বেকারত্ব স্থিতিশীল হতে পারে। এই বেকারত্বকে বলা হয় স্বাভাবিক বেকারত্বের হার। মুদ্রাস্ফীতি দেখা দিলে তা কোনো পরিবর্তন ছাড়াই চলতে পারে, অর্থাৎ মূল্য বৃদ্ধির সাথে আনুপাতিকভাবে মজুরি হার বৃদ্ধি। আরেকটা হলো, যদি মজুরি বৃদ্ধির হার পূর্ববর্তী মূল্যের পরিবর্তন দ্বারা প্রভাবিত না হয়, তবে অর্থনীতিতে একসেট স্বল্পমেয়াদী ফিলিপস রেখার পরিবর্তে উলম্বমুখী ফিলিপস রেখা পাওয়া যাবে। যদি চলতি মূল্যের পরিবর্তন সমানুপাতে ভবিষ্যৎ মজুরি পরিবর্তন করে, তবে ফিলিপস রেখা উলম্ব হবে। অর্থাৎ মিল্টন ফ্রিডম্যানের মতে এই কারণে ফিলিপস রেখা উলম্ব হয়। তাহলে আমরা স্বল্পমেয়াদী ফিলিপস রেখার তুলনায় দীর্ঘমেয়াদী ফিলিপস রেখা বেশি খাড়া এবং ক্ষেত্র বিশেষে দীর্ঘমেয়াদী ফিলিপস রেখা